উমা দেবীর মেয়ে সুমনা খুবই বুদ্ধিমতী মেয়ে। কলেজে খুব ভালো রেজাল্ট করার পর তাকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়। সে কলেজে গিয়ে পুরস্কার নিচ্ছিল। এমন সময় অনিলবাবু সুমনাকে দেখেন এবং নিজের ছেলের জন্য তাকে খুব পছন্দ হয়। বাড়িতে এসে অনিলবাবু তার স্ত্রী লেখা দেবীকে সুমনার কথা বলেন। দেখো, এমনিতে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমাদের বাড়িতে যা টাকা আছে তা আমার পর 4 পুরুষ বসে খেলেও কমবে না। আমরা ছেলের জন্য পাত্রী খুঁজছি। পাত্রী যেন সুন্দরী আর শিক্ষিত হয়, এটা হলেই হবে। মেয়ে ধনী নাকি গরিব এসব নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কাল আর একবার না কলেজে যাও আর খোঁজ নিয়ে দেখো মেয়েটার বাড়ি কোথায়। দরকার পড়লে এ সপ্তাহের মধ্যেই আমরা পাত্রী দেখা কমপ্লিট করে ফেলবো। আর মেয়ে যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নির্মলের বিয়েটা দিয়ে দেব। এদিকে সুমনা খুব গরিব বাড়ির মেয়ে ছিল। বাড়িতে অসুস্থ মা এবং ছোট বোন, তাদের দুজনের দায়িত্ব সুমনার কাঁধে ছিল। সুমনা টিউশন পড়ায় এবং সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা ও বোনের লেখাপড়া করায়। মা, তোমার তো ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে। আজ তুমি কি করবে? এই রাতের বেলা যদি আবার ব্যথা ওঠে তাহলে ওষুধ কোথায় পাওয়া যাবে বলো তো? তোমরা আগে থেকে এসব কিছু বলতে পারো না? তোকে আর কত কি বলবো মা। একে তো তুই এত পরিশ্রম করে দিন রাত বাচ্চাদেরকে পড়াচ্ছিস, যা রোজগার হচ্ছে সব আমাদের পেছনে শেষ করে ফেলছিস। নিজের জন্য তো তোর কিছুই বাঁচে না। এখন যদি আমি আবার চাপ দিই তাহলে নিজেকে আমি আর ক্ষমাই করতে পারবো না। তুমি এসব উল্টোপাল্টা কথা আমার সামনে বলো না তো। আমি কতবার বলেছি যে আমি যা করছি সব তোমাদের দুজনের জন্য করছি। এখন যদি তোমরা নিজেরা আমার থেকে এসব কিছু লুকাও তাহলে তো আমি কষ্ট পাবো, বলো? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে মা, আর হবে না। তুই এত রাগ করিস না। পরের দিন সকালবেলা সুমনা কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কলেজের প্রফেসর মিস গীতা তাদের বাড়িতে আসে আর বলে, সুমনা, এটা তোমার বাড়ি? তুমি জানো তোমার বাড়ি খুঁজতে গিয়ে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে? আরে মিস, আপনি এখানে? আমি তো বিশ্বাস করতে পারছি না আপনি আমার বাড়িতে এসেছেন। ভেতরে আসুন, আপনাকে যে কোথায় বসতে দেব কিছুই তো বুঝতে পারছি না। আহা, তুমি এত অস্থির হয়েও না তো। আমি এখানে বসতে আসিনি, কয়েকটা কথা বলার জন্য এসেছি। তোমার মা বা বাড়ির বড় কেউ আছেন? থাকলে একটু ডেকে দাও, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। মায়ের সঙ্গে কথা বলবেন? মিস, আমার খুব ভয় করছে। আমার নামে কি কোনো কমপ্লেন আছে? আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? কমপ্লেন কিচ্ছু নেই, একটা ভালো খবর আছে। সুমনা তার মাকে ডেকে আনে এবং মিস গীতা বলেন, মাসিমা, আমি সুমনের কলেজের টিচার। তবে আজ আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। আমাদের কলেজের একজন মেম্বার আছেন, অনিল বাবু। উনি শহরের বড় ব্যবসায়ী, কোটিপতি মানুষ। ওনার ছেলে নির্মল, সোনিয়া ও ববিতা সেদিন কলেজে অনিল বাবু সুমনাকে দেখেন। ওনার ছেলের জন্য সুমনার বিয়ের সম্বন্ধ নিয়ে আসবেন, সেজন্য চিন্তা ভাবনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কলেজে তো সেরকম কাউকে উনি চেনেন না, তাই আমাকে দিয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে। আপনি কি বলছেন দিদিমণি? আমরা গরিব মানুষ, আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এই গরিব বাড়িতে কোটিপতি মানুষরা কি করে সম্বন্ধ করবে? ওনারা জানেন আমরা কতটা গরিব, জানলে কখনোই এই প্রস্তাব দিত না। না না মাসিমা, এরকম কোনো ব্যাপার না। আমি বলছি না ওনারা কোটিপতি মানুষ। ওনারা শুধু আপনার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যেতে চায়, আর কোনো কিচ্ছু চায় না। আপনারা যদি রাজি থাকেন তাহলে এই সপ্তাহের মধ্যেই ওনারা আসবেন আর কি। এরপর উমাদেবীর আর বাধা দেওয়ার কিছু ছিল না। তিনি পাত্রপক্ষকে আসতে বলে দেন। কয়েকদিনের মধ্যেই পাত্রপক্ষ সুমনাকে দেখতে আসে এবং তাকে দেখে তাদের খুব পছন্দ হয়। হবু শাশুড়ি মা লেখা দেবী বলেন, এই নাও মা, এতে 30,000 টাকা আছে। এটা তোমার মুখ দেখে আমরা দিলাম। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমার যখন যা প্রয়োজন হবে আমাদেরকে বলবে। আমাদের বাড়ির বৌমা কখনো কোনো জিনিস চায় আর সেটা পাবে না, এরকম যেন না হয়। এই বলে তারা বিয়ের দিন পাকা করে চলে যায়। এদিকে প্রতিবেশী সবাই উমাদেবীদের বাড়িতে আসেন এবং তার মেয়ের বিয়ের এত বড় জায়গাতে হচ্ছে দেখে খুব আলোচনা শুরু করে। বাবা, তোমার মেয়ে তো দেখছি জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে গো। না হলে দেখতে এসে কেউ মেয়েকে 30,000 টাকা দেয়? সত্যি সত্যি আমার মেয়ের কপাল ফিরে গেছে গো। ও কোটিপতি বাড়ির বউ হতে চলেছে। গরিবের বাড়িতে এটা একটা চমৎকারের মতোই তো, বলো? হ্যাঁ, তা না হলে এই বস্তি গ্রামে তোমার মেয়ের জন্য হঠাৎ করে এরকম একটা সম্বন্ধ কোথা থেকে আসে? সত্যি সত্যি কোনো জাদু মন্ত্র করেছিলে নাকি গো? জাদু মন্ত্র কেন করতে যাবো? আমার মেয়েরা কি রূপে গুণে কম নাকি? ওর কপাল, তাই ও পেয়েছে। কিছুদিনের মধ্যেই সুমনার বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুর বাড়িতে নতুন বউ হয়ে গৃহপ্রবেশ করে।
ববিতা মা, যা দেবরাজের থেকে 50,000 টাকা নিয়ে আয়, বৌমার গৃহপ্রবেশের উপহার। এই নাও টাকা। আর বৌদি, এটা আমার তরফ থেকে 10,000 টাকা। আমার তরফ থেকে 20,000 টাকা বৌদি। আমি কোনো গিফট কিনিনি, তোমার যেটা ইচ্ছে তুমি ভালো করে কিনে নেবে। এভাবেই সবাই 10,000, 20,000, 50,000 শেষে সুমনার শ্বশুর মশাই তাকে 1,00,000 টাকা উপহার দেন। এত টাকা নিয়ে সুমনা নিজের ঘরে আসে আর বলে, এরা তো দেখছি কথায় কথায় খালি টাকা বার করছে। বাড়ির ছোট বড় সবাই 10,000, 20,000 টাকা করে শুধু উপহার দিচ্ছে। এরা কি সত্যি সত্যি টাকার কুমির, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি, নাকি এটা বাস্তবে হচ্ছে? বাড়িতে নতুন বউ এসে 2,00,000 টাকা পেয়ে যায়। পরের দিন সুমনা তার রান্নার প্রথম অনুষ্ঠান করে এবং রান্না করে সবাইকে খাওয়ায়। ওয়াও বৌদি, তোমার হাতে তো জাদু আছে গো, রান্না একেবারে ফাটাফাটি হয়েছে। তোমায় তো একটা গিফট দিতেই হবে। বৌদি, তুমি পড়াশোনার পাশাপাশি রান্না বান্নাও বেশ ভালোই শিখেছো দেখছি। আর দিদিকে দেখো, কলেজ পাস করতেই পারছে না, আর রান্নাঘরে তো ঢোকেই না। তুই বুঝি রান্না বান্নার খুব জানিস? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস, আবার কথা বলছিস। তা এত যে ভালো খাবার খেলি, বৌদিকে কি গিফট দিচ্ছিস? শুধু প্রশংসা করলেই হবে নাকি? বৌদির কি পছন্দ অপছন্দ আমি তো জানি না। বৌদি, আজ আমি তোমাকে এত ভালো রান্নার জন্য 5,000 টাকা দিচ্ছি। তোমার পছন্দ মতো তুমি একটা পার্স কিনে নিও। শুধু 5,000 টাকা? এই তুই তো খুব কিপটে দেখছিস। বৌদি, ও সত্যি সত্যি খুব কিপটে, তাই এটুকুর পয়সা দিচ্ছে। এই নাও আমার তরফ থেকে পুরো 20,000 টাকা। একটা ভালো ব্র্যান্ডের জুতো কিনে নিও। এভাবে খেতে বসে সবাই সুমনাকে অনেক টাকা উপহার দেয়। আমি যে হারে টাকা পাচ্ছি, মনে হচ্ছে 1 মাস এখানে থাকলে আমি নিজেই কোটিপতি হয়ে যাব। এটা কি সত্যি সত্যি পাগল? মানছি মানুষ টাকা পয়সা থাকলে খরচ করে, তা বলে এভাবে টাকা পয়সা খরচ করবে? একদিন সুমনা তার ননদের সঙ্গে বাজারে যায় এবং ফুচকা দেখে বলে, এই দেখো ফুচকা, এই চলো না আমরা সবাই মিলে ফুচকা খাই। এ বাবা, কি নোংরা, ওখানে ফুচকা খাওয়া যাবে না বৌদি। তুমিও না রাস্তাঘাটে এরকম ফুচকা আমরা খাই না, তুমি জানো না? ফুচকা তো রাস্তাতেই খেতে হয়। তুমি রাস্তার ফুচকা খেয়ে দেখেছো কত টেস্টি হয়? না বৌদি, এইসব জিনিস খাওয়া যাবে না, চলো বাড়ি যাই। এই বলে তারা সুমনাকে ফুচকা না খাইয়েই বাড়ি নিয়ে চলে আসে। পরের দিন তাদের বাড়ির কাজের মেয়ে মাধবী দেবী রান্নাঘর থেকে ছুটে আসেন। বৌদি, আমার হাত কেটে গেছে গো, একটু ওষুধ দেবেন, হাতে লাগিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ আনছি। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইস, মেঝেটা নোংরা হয়ে যাচ্ছে তো, যা সরে যা এখান থেকে। মা, আপনি ওরকম করছেন কেন? ওর হাত কেটে গেছে, আগে ওর চিকিৎসার দরকার। দেখো বৌমা, এইসব গরিব মানুষদেরকে এভাবে মাথায় তুলতে নেই। ওদের দিনে 5 বার হাত কাটে, তা বলে ওদেরকে এভাবে ডাইনিং রুমে নিয়ে এসে ঘর নোংরা করার কোনো মানে হয় না। এই বাইরে যা, বাইরে যা, গাছের পাতা দিয়ে হাত বেঁধে নে, এখানে ওষুধ নেই। এই বলে তিনি তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। সুমনা বুঝতে পারে তার শ্বশুর বাড়ির লোকেরা টাকা পয়সা খুব বেশি খরচ করে, কিন্তু তারা গরিব মানুষদেরকে খুব একটা পছন্দ করে না। পরের দিন পুরো পরিবার 5 স্টার হোটেলে খাবার খেতে যায়। ফেরার পথে মাঝ রাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। বাড়িতে কাউকে সেরকম চোট লাগে না, তবে লেখা দেবীর মাথা ফেটে যায় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু গ্রুপের রক্ত না পাওয়ার ফলে তার চিকিৎসা বন্ধ থাকে। এই বাবা, কি হবে? কোথাও তো রক্ত পাওয়া যাচ্ছে না। মায়ের রক্তও নেগেটিভ, কোনো জায়গায় এই গ্রুপের রক্ত নেই। সবাই যখন খুব চিন্তিত, তখন বাড়ির কাজের মেয়ে মাধবী মাসি সেখানে এসে বলেন, মা, তোমাদেরকে দেখে না খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আমি খবর পেয়েছি ম্যাডামের নাকি রক্ত লাগবে। আসলে কালকে না আমার হাতটা অনেকটা বেশি কেটে গিয়েছিল, সকাল থেকে না খুব যন্ত্রণা করছিল, সেজন্য তো আমি এখানে চিকিৎসা করতে এসেছিলাম গো। আর এসে সব ঘটনা শুনলাম। এই শোনো না, আমার রক্ত আর ম্যাডামের রক্ত তো একই গ্রুপের। এই দেখো আমার কাগজ। তাই তো, তোমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মাসি, প্লিজ তুমি একটু রক্ত দাও না, তোমার যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। আরে পাগল নাকি, আমাকে মাসি বলছো, আবার টাকার কথা বলছো? আমি কোনো টাকা নেব না গো। তোমার মা সুস্থ হলে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। এভাবেই মাধবী দেবী নিজের রক্ত দিয়ে নিজের মালকিনের প্রাণ বাঁচিয়ে দেন এবং প্রাণ ফিরে পেয়ে লেখা দেবী তার ভুল বুঝতে পারেন। তিনি সবার সামনে মাধবীর কাছে ক্ষমা চান এবং তারপর তারা সবাই বুঝতে পারে যে টাকা থাকলেই সবকিছু হয় না। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে বিপদে সাহায্য পাওয়া যায়। এরপর থেকেই তারা আর আগের মতো থাকে না এবং এসব দেখে সুমনাও খুব খুশি হয়ে যায়। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এটা ছিল রামগঙ্গাপুরের ঘটনা।
যেখানে তিথি তার মা মোহিনী দেবীর সঙ্গে বাস করত। তিথি খুবই শিক্ষিত ও পেশায় একজন গৃহশিক্ষিকা ছিলেন, কিন্তু সে চাকরি না পাওয়ায় তাদের সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। এমনই একদিন, হ্যাঁ রে তিথিমা, শুনছিস? ডাক্তার তোকে যে প্রেসক্রিপশনটা দিল ওটা কি করলি? ওষুধগুলো নিয়ে আয় না মা। সকাল থেকে আমার খুব কাশি হচ্ছে, এখন মনে হয় ওষুধগুলো না খেলে হবে না। কিন্তু মা, আমি ওষুধ কিভাবে নিয়ে আসবো? আমার কাছে একটাও টাকা নেই, আর যার কাছে বেতন চাইছি সে আজ দেব কাল দেব করছে। এখন তো কারোর কাছে ধার চাইলেও পাওয়া যাবে না। ধার চাওয়ার কথা শুনে মোহিনী দেবীর একটা কথা মনে পড়ে যায় ও সে তখন বলে, আরে মা, ধার দেবে। আর শুধু ধার কেন, তুই ওখানে গেলে উনি হয়তো তোকে এমনিতেই টাকা দিয়ে দেবে। তুই বরং আমাদের জমিদার দীনদয়াল বাবুর কাছে যা, দেখবি উনি তোকে খালি হাতে ফেরাবেন না। মোহিনী দেবীর কথা শুনে তিথির চিন্তা দূর হয়, কারণ সে ঠিকই বলছিল। তাদের রামগঙ্গাপুর গ্রামে জমিদার দীনদয়াল বাবু খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। গ্রামের কারো কখনো কোনো দরকার পড়লে সকলেই তার কাছে ছুটে যেত। দিনের পর দিন সে এতটাই বিশ্বাসী হয়ে উঠেছিল যে এখন গ্রামের লোকজন তাদের জমি জায়গার দলিল থেকে শুরু করে বাড়ির মূল্যবান জিনিসপত্রও তার কাছে রেখে যেত। আর এটা তিথিও ভালোভাবেই জানত। এরপর তিথি সেদিনই জমিদার বাবুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও সে কিছুক্ষণের মধ্যেই জমিদার বাবুর কাছে পৌঁছে যায়। তখন, হ্যাঁ বলো টিচার, কি জমা করতে এসেছো? সঙ্গে ব্যাগ নিয়েই এসেছো দেখছি। মনে হচ্ছে মাস্টারি করে অনেক সম্পত্তি করে ফেলেছো। না জমিদার বাবু, আসলে আমি আজ আপনার কাছে কিছু জমা করতে আসিনি, কিছু টাকা ধার চাইতে এসেছি। আমার মায়ের শরীর খুবই অসুস্থ, এখন যদি আপনি 1000 খানেক টাকা ধার দিতেন তাহলে খুবই ভালো হতো। ওহ ম্যাডাম, তুমিও না ভুল সময়ে এসেছো। আর যদি ঘন্টা খানেক আগে আসতে তাহলে তোমাকে 1000 খানেক কেন, লক্ষ টাকাও ধার দিতে পারতাম। আসলে একটু আগেই আমি গোবর্ধন পণ্ডিতের কাছে আমার কাছে যা টাকা ছিল ওই 3 লক্ষ টাকা দিয়ে শহরে পাঠালাম আমাদের গ্রামে একটি টিউবওয়েল লাগানোর জন্য। এখন তো তুমি বুঝতেই পারছো মানুষ বাড়িতে আর কতই বা টাকা রাখে। দীনদয়াল বাবুর কথা শুনে তিথির মন খারাপ হয়ে যায় ও সে তখন কোনো টাকা না পেয়ে খালি হাতে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর গোবর্ধন বাবু দয়াল বাবুর কাছে আসে ও সে বলে, এই যে দয়াল বাবু, ওই মেয়েটি চলে গিয়েছে। আমি ওর জন্যই আপনার সামনে আসতে পারছিলাম না। আচ্ছা দয়াল বাবু, আমার নামে শুধু শুধু মিথ্যা বলার কি দরকার ছিল? আমি তো এখানেই ছিলাম, আপনি আবার আমায় কখন টাকা দিয়ে শহরে পাঠালেন? আর গোবর্ধন বলো না, এখন লোককে শুধু শুধু টাকা ধার দিতে কার ভালো লাগে বলো? আমি কি কোনো এটিএম মেশিন নাকি? হ্যাঁ, গ্রামের লোকজন তো আপনাকে সেটাই মনে করে। আচ্ছা আমি বলি, আপনি চাইলেও তো দিতে পারতেন, আপনার কাছে তো ধন সম্পত্তির অভাব নেই। আর ওরা নিজেদের সবকিছুই তো আপনার কাছেই জমা রাখে। হ্যাঁ সে জানি, কিন্তু ওই জমি জায়গার দলিল নিয়ে আমার কিছুই লাভ হয় না। ওরা কি আমার কাছে টাকা পয়সা জমা রাখে নাকি? দয়াল বাবুর কথা শুনে গোবর্ধন পণ্ডিতের মাথায় একটি বুদ্ধি আসে ও সে তখন বলে, হ্যাঁ বাবু, টাকা পয়সাও জমা রাখবে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। কিন্তু সেটা কিভাবেই বা সম্ভব হবে? কেউ শুধু শুধু তাদের টাকা পয়সা আমার কাছে কেনই বা জমা রাখতে যাবে? সেটা আমিও জানি, কিন্তু ওরা টাকা পয়সা আপনার কাছে রাখবে না, ওরা নকল এটিএম এ রাখবে, আর সেই টাকা নিয়ে আপনি আনন্দ করবেন। গোবর্ধন পণ্ডিত এভাবেই নকল এটিএম এর ব্যাপারে সবকিছু বলে, যেটা শুনে দীনদয়াল বাবুও খুবই খুশি হয়ে যায়। এরপর তারা পরের দিনই গ্রামে যায় ও এটিএম এ টাকা জমানোর ব্যাপারে গ্রামের লোকজনকে বলতে থাকে। গ্রামের লোকেরা শহরে এটিএম মেশিন দেখলেও ওই গ্রামে এটা প্রথমবারই ছিল, তাই তারা দীনদয়াল বাবুর কথায় খুবই খুশি হয়ে যায় এবং এটিএম মেশিন বসাতে রাজি হয়ে যায়। কিন্তু জমিদার বাবু, শুধু শুধু এটিএম মেশিন বসিয়ে কি লাভ? যদি টাকা জমাতেই হয় তাহলে আমরা ব্যাংকে জমাবো। আপনি পঞ্চায়েতে কথা বলে গ্রামে একটি ব্যাংকও বসাতে পারেন। হ্যাঁ, তিথি ম্যাডাম ঠিকই বলেছে। আমরা আমাদের টাকা পয়সাগুলো একটা শহুরে মেশিনের ভিতরে কেনই বা রাখবো? এখন যদি মেশিনের কোনো গন্ডগোল হয় আর আমরা আমাদের টাকা ফেরত না পাই?
এই রে যা, এ মনে হয় আমার পরিকল্পনায় জল ঢেলে দেবে। ওই জন্যই বলে বেশি শিক্ষিত হলে বিপদ হয়। হ্যাঁ বলছি, আমি এক এক করে সকলেরই প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো, আমাদের সকলকেই নিশ্চয়ই টাকা জমানোর দরকার আছে। এই কয়েকদিন আগেরই ঘটনা, যে তিথি ম্যাডাম তোমাদেরকে এটিএমে টাকা জমাতে মানা করছে তারই কত টাকার প্রয়োজন পড়েছিল জিজ্ঞাসা করো। এমনকি ও তখন জমিদার বাবুর বাড়িতে টাকা ধার চাইতেও গিয়েছিল। কি তিথি ম্যাডাম, উনি সত্যি বলছেন নাকি? তুমি টাকা ধার করতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু সেটা আলাদা ব্যাপার ছিল আর এটা আলাদা ব্যাপার। কেন? কিছুই আলাদা নয়। এই গ্রামে এটিএম বসবে আর দয়াল বাবুর বাড়িতেই বসবে। আর এতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তাকে এই গ্রাম থেকেই বের করে দেয়া হবে। কি বলো তোমরা সবাই? আমরা যেখানে সকলের ভালো চাইছি, ও কেনই বা ক্ষতি করতে যাবে? এই বলে গোবর্ধন পণ্ডিত ও জমিদার সেদিন তিথির পরিবারকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর নিরুপায় হয়ে তিথি সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দীনদয়াল বাবু তার কথা অনুযায়ী গ্রামে একটি নকল এটিএম মেশিন বসায়, কিন্তু লোকজন সেটা বুঝতে না পেরে তাদের জমানো টাকা ফেলতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই সেখানে অনেক টাকা জমা হয়ে যায়। এমনই একদিন, এই দেখো পণ্ডিত, তোমার চালাকির ফলে আজ আমাদের কাছে কত টাকা এসে গিয়েছে। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে গ্রামের লোকেদের কাছে এত টাকা পয়সা ছিল। হ্যাঁ বাবু, এবার থেকে আমি ওদেরকে বাড়ির সোনাদানাও এটিএম মেশিনে ফেলে দিতে বলবো। সকলে সবকিছু জমা করা হয়ে গেলে একদিন এই এটিএম মেশিনটি সরিয়ে দেব, আর সকলকে বলবো চোরে চুরি করে নিয়ে পালিয়েছে। কি ঠিক বলেছি তো? আমার বুদ্ধিটা কেমন বলুন তো? ওহ পণ্ডিত, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। সত্যি তোমার শেয়ালের মতো বুদ্ধি। তুমি তো দেখছি গ্রামের লোকেদেরকে লুটে আমায় কোটিপতি বানিয়ে ছাড়বে। এভাবেই তারা সেদিন নিজেদের মধ্যে নকল এটিএম এর মাধ্যমে গ্রামের লোকজনের সর্বস্ব চুরি করার পরিকল্পনা করেছিল। ঠিক তখনই জানালায় দাঁড়িয়ে তিথি সবকিছু শুনে ফেলে। আসলে তিথি প্রথমেই দয়ালবাবুর ও গোবর্ধন পণ্ডিতের পরিকল্পনা বুঝে গিয়েছিল, আর সে তাদের উপরে নজরও রেখেছিল। এবং আজ নিজের কানে সত্যিটা শুনে তার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর তিথি এই খবরটি দিতে পুলিশের কাছে যায় ও সেখানে গিয়ে সে সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শুনে পুলিশ বলে, ও আচ্ছা বুঝেছি, তাহলে ওই ঠকবাজ জমিদার সকলকে এভাবে ঠকাচ্ছে, তাই তো? আমরাও দেখছি ওই নকল এটিএম কোথায় লুকোয়। হ্যাঁ অফিসার, আপনি লক্ষ্য রাখবেন, কারণ ওই ঠকবাজ প্রথম থেকেই এভাবে লোককে ঠকাচ্ছে, আর গ্রামের লোকজনেরা না বুঝেই ওকে বিশ্বাস করে যাচ্ছে। হ্যাঁ, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ওকে প্রমাণ সমেতই ধরবো। আর এখন তুমি নিশ্চিন্তে বাড়িতে থাকো। এই বলে পুলিশ অফিসারটি তিথিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন রাতে দয়ালবাবু তার পরিকল্পনা অনুযায়ী নকল এটিএমটি অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। তখন পুলিশ তাকে দেখে ফেলে ও হাতে নাতে ধরে ফেলে, এবং শেষে পুলিশ দীনদয়ালবাবুকে ধরে নিয়ে চলে যায়। এরপর পরের দিন পুলিশ ও তিথি গ্রামবাসীর কাছে এসে সমস্ত সত্যিটা বলে। সব কিছু শুনে গ্রামবাসীও আসল ব্যাপারটি বুঝে যায়, এবং কয়েকদিন পর তিথি তাদের পঞ্চায়েতে একটি ব্যাংক খোলার অনুরোধ করে। পঞ্চায়েত তিথির অনুরোধ বিবেচনা করে সেই গ্রামে একটি ব্যাংক ও এটিএম বসিয়ে দেয়, যার ফলে সকল গ্রামবাসী খুশি হয়ে যায় ও তারা সেই ব্যাংকে তাদের টাকা পয়সা জমাতে থাকে। আর এভাবেই তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।